Hello everyone, welcome to TWS Academy. Dear students, জিকের ঝুলির ক্লাস নিয়ে হাজির হলাম আরো একটা নতুন পর্ব। ইন্টারেস্টিং কিছু প্রশ্ন দিয়ে সাজিয়েছি আজকের ক্লাসটি, বিশেষ করে যারা সেন্ট্রালের পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে। অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে আর সমস্ত আপডেটস প্রথমেই পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আর আমাদের TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করতে তোমরা ভুলবে না। গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর যেখানে খুশি তোমরা সার্চ করবে, পেয়ে যাবে আমাদের TWS একাডেমি অ্যাপ। চলো প্রথম প্রশ্ন, ইন্টারেস্টিং একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। হিজরা যুগ কবে থেকে শুরু হয়েছিল? হিজরা বা হিজরিও বলা হয় এটাকে। এটা হচ্ছে আরবি বছর কে বলা হয়ে থাকে হিজরি, যেমন আমাদের বাংলা বর্ষ হয়, তারপরে শকাব্দ, গুপ্তাব্দ, তেমনি হিজরি হচ্ছে কি একটা যুগ। এই যুগটা হচ্ছে আরবি ক্যালেন্ডার হিসাবে ধরা হয়ে থাকে বা গণনা করা হয়ে থাকে। তো হিজরা যুগটা কবে থেকে শুরু হয়েছিল? যদি আমরা আমাদের খ্রিস্টাব্দ হিসাবে দেখি তাহলে হচ্ছে 622 খ্রিস্টাব্দে কিন্তু হিজরি যুগটা শুরু হয়েছিল। হুড্র জলপ্রপাতটি কোথায় অবস্থিত? আরো একটা ইন্টারেস্টিং প্রশ্ন, হুড্র জলপ্রপাতটা কোথায় অবস্থিত? সময় দেব, কিছু করে সময় দেব, তোমাদের উত্তর করার সময় দেব, তারপরে আমি এটার উত্তর করব। দেখো খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, যেটা হচ্ছে হুড্র জলপ্রপাতটা অবস্থিত কোথায়? ঝাড়খণ্ডের রাঁচি। 1 মিনিট। ঝাড়খণ্ডের রাঁচি ডিস্ট্রিক্টে। এটা কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডের রাঁচিতে। এবারে দেখো জলপ্রপাত, সাধারণত হুড্র জলপ্রপাত একটা নদীর উপর নির্মিত হয়েছে। তো কোন নদীর উপর আছে এই হুড্র জলপ্রপাতটা? যদি আমরা বলি নদীর উপরে, সো এটা হচ্ছে কোন নদীর উপরে? সুবর্ণরেখা নদীর উপরে। ওকে, পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেল ব্রিটিশ পার্লামেন্ট থেকে বিতাড়িত হয়েছিলেন? চল একটা ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে শুরু করলাম। এসএসসির প্রশ্ন, এটা পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা। একজন গভর্নর জেনারেল ভারতের ছিলেন, তিনি ব্রিটিশ পার্লামেন্ট থেকে বিতাড়িত হয়েছিলেন। লর্ড কার্জন, ওয়ারেন হেস্টিংস অ্যান্ড লর্ড ক্যানিং, উইলিয়াম বেন্টিং কে ব্রিটিশ পার্লামেন্ট থেকে বিতাড়িত হয়েছিলেন? রাইট অ্যান্সারটা কি হবে এখানে? এখানে বিতাড়িত হয়েছিলেন কে? ওয়ারেন হেস্টিংস, তিনি ব্রিটিশ পার্লামেন্ট থেকে বিতাড়িত হয়েছিলেন বলা হচ্ছে। সো ওয়ারেন হেস্টিংস ইনি কে ছিলেন? ইনি বাংলার গভর্নর জেনারেল ছিলেন, কিন্তু ভারতের নয়, বাংলার গভর্নর জেনারেল ছিলেন। কেমন গভর্নর জেনারেল? বাংলার প্রথম গভর্নর জেনারেল তিনি ছিলেন। তিনি বাংলার শেষ গভর্নর ছিলেন। তিনি 1772 খ্রিস্টাব্দে গভর্নর নিযুক্ত হয়েছিলেন, বাংলার গভর্নর ছিলেন, এবং 1772 থেকে 1774 পর্যন্ত তিনি বাংলার গভর্নর ছিলেন। পরবর্তীতে এই গভর্নর পদটা রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে আমরা জানি সেটাকে চেঞ্জ করা হয়েছিল, অ্যান্ড এটা আবার পরবর্তীতে চেঞ্জ হয়ে গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেল হিসাবে পদ তৈরি হয়। অ্যান্ড প্রথম বাংলার গভর্নর জেনারেল তিনি ছিলেন। কত থেকে কত সাল পর্যন্ত ছিলেন? 1774 থেকে 1785 সাল পর্যন্ত তিনি ছিলেন গভর্নর জেনারেল বাংলার। ওকে, নেক্সট প্রশ্ন, কোহিমা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কোহিমাটা কোথায় বলতো? কোহিমা বলে আমরা একটা জায়গার নাম জানি, যেটা হচ্ছে কোহিমা। কি কোহিমা একটা রাজ্যের রাজধানীর নাম। কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী, তাই না? সো এই কোহিমা একটা পর্বতশৃঙ্গ আছে। সো কোহিমা পর্বতটা তোমার এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দাফাবুম, সরামতি, লুসাই অ্যান্ড জাফাভো। রাইট অ্যান্সার হবে কি এখানে? দেখো রাইট অ্যান্সার হবে এখানে জাফাভো হচ্ছে কোহিমা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, দাফাবুমটা মনে রাখবে, এটা সমগ্র উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং মিশমি পর্বতে এটা অবস্থিত। মিশমি পর্বত তথা সমগ্র উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে দাফাবুম। এটা অরুণাচল প্রদেশে অবস্থিত। কোন রাজ্যে? এটা মনে রাখবে, অরুণাচল প্রদেশ। সো এখানে আমরা এটা থেকে তিনটে জিনিস পাচ্ছি, এটা তিনটি স্থানের সর্বোচ্চ শৃঙ্গ। একটা হচ্ছে সমগ্র উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি? সেটা হচ্ছে দাফাবুম। মিশমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দাফাবুম। এছাড়া
আরেকটা হচ্ছে কি, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটাও হচ্ছে কিন্তু দাফাবো। সরামতি থেকে প্রশ্ন আসে, সরামতিটা হচ্ছে কোথাকার সর্বোচ্চ শৃঙ্গ? সরামতিটা হচ্ছে নাগা পর্বতের, নাগা পর্বত ও ও নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম। নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তাহলে? সেটা হচ্ছে কি এই সরামতি। আর লুসাই পর্বতটা একটা পর্বতের নাম, এটা কোনো সর্বোচ্চ শৃঙ্গ নয়, এটা পর্বতের নাম। এই পর্বতে একটা শৃঙ্গ আছে যেটার নাম হচ্ছে ফাংপুই, মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ সেটা, এবং লুসাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ফাংপুই, এটা মনে রাখবে। চণ্ডীগড়ের বিখ্যাত রক গার্ডেনের প্রতিষ্ঠাতা হলেন কে? চণ্ডীগড়ে একটা সুন্দর রক গার্ডেন, বিভিন্ন ভাস্কর্য কীর্তির মাধ্যমে সেখানে বিভিন্ন পাথর খোদাই করে বিভিন্ন ভাস্কর্য তৈরি করে একটা রক গার্ডেন তৈরি করা আছে। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে রক গার্ডেন, বিখ্যাত রক গার্ডেন কোথায় অবস্থিত? চণ্ডীগড়ে অবস্থিত। অ্যান্ড এই চণ্ডীগড়ের রক গার্ডেনটা কে তৈরি করেছিলেন? বিখ্যাত চণ্ডীগড়ের রক গার্ডেনের নির্মাতা ছিলেন কে? নেকচাঁদ ভাস্কর্য ছিলেন একজন, ইনি বিখ্যাত ভাস্কর ছিলেন, তো তিনি কিন্তু নির্মাণ করেছিলেন। বেগের একক কি? বেগের এককটা কি? বেগের SI এককটা কি বলো? কি হবে? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এগুলো কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড কিউব, এখানে অ্যান্সার হবে মিটার পার সেকেন্ড। অপশন সি ইজ রাইট অ্যান্সার। মুঘল শাসনে জেলা কি নামে পরিচিত ছিল? জেলাগুলোকে মুঘল শাসনকালে কি বলা হতো? আহার, বৈশ্য, সুবা অ্যান্ড সরকার। দেখো, মুঘল শাসনকালে জেলাগুলোকে সাধারণত বলা হতো কি? জেলাগুলোকে বলা হতো সরকার, আর সুবা বলা হতো প্রদেশগুলোকে, এগুলো হচ্ছে প্রদেশ ছিল তৎকালীন সময়ে, সেগুলোকে সুবা বলা হতো। অ্যান্ড সরকারকে বলা হতো কিন্তু, সরকার কাকে বলা হতো? জেলাগুলোকে বলা হতো। ভারতের বৃহত্তম তাম্র খনি কোনটি? বৃহত্তম তাম্র খনি কোনটি? কপার মাইন, মালঞ্চখন্ড, ক্ষেত্রী, চত্রা, কোডারমা। কি হবে উত্তর এটার? ভারতের বৃহত্তম তাম্র খনি কোনটি? তাম্র খনি যদি আমরা দেখি ভারতের বৃহত্তম, সেটা হচ্ছে মালঞ্চখন্ড। এটা অবস্থিত কোথায়? এটা অবস্থিত মধ্যপ্রদেশে। এখানে অনেকে আমি যেটা বুঝতে পারছি ক্ষেত্রী অ্যান্সার করেছে, তারা সারপ্রাইজ আছে যে ক্ষেত্রী কি করে উত্তর হয়, কেন হলো না? দেখো, ক্ষেত্রী তাম্রখনি একটা, এটা কোথাকার তাম্রখনি? এটা রাজস্থানে অবস্থিত তাম্রখনি, অ্যান্ড এটা রাজস্থানের বৃহত্তম। ভারতের যদি আমরা বৃহত্তম তাম্রখনি বলি সেটা হচ্ছে মালঞ্চখন্ড, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা, মধ্যপ্রদেশ হচ্ছে তাম্র উৎপাদনে বা তামা উৎপাদনে ভারতের মধ্যে কততম স্থান অধিকার করে বলতো? উৎপাদনে প্রথম হচ্ছে কোন স্টেট? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ স্টেট, কিন্তু সব থেকে বেশি তামা উৎপন্ন করে থাকে। রাজস্থান স্টেট হচ্ছে তামা উৎপাদনে দ্বিতীয় স্থান, সেকেন্ড, দ্বিতীয় সব থেকে বেশি তামা উৎপাদন করে কোনটি? সেটা হচ্ছে রাজস্থান রাজ্য। পরাধীন ভারতে শেষ কোন ইউরোপীয়রা বাণিজ্য করতে এসেছিল? দেখো, ভারতে কিন্তু ইউরোপীয়রা বাণিজ্য করতে এসেছিল 1498-তে প্রথম আমরা দেখেছি। প্রথম কারা এসেছিল? প্রথম কারা আসে বলো? প্রথম এসেছিল পর্তুগিজ, তাই না? পর্তুগিজরা প্রথম ভারতে এসেছিল বাণিজ্য করতে। কবে এসেছিল? 1498-তে ভাস্কো দা গামা তিনি প্রথম ভারতে এসেছিলেন। এবার ভারতে কিন্তু তাদের পরে, পর্তুগিজদের পরে ডাচ বা এদেরকে ওলন্দাজও বলা হতো, ডাচ বা ওলন্দাজ, যারা সাধারণত কোথাকার বাসিন্দা ছিল? ডাচরা কোথাকার বাসিন্দা ছিল বলো? এরা হচ্ছে নেদারল্যান্ডের যে উপনিবেশ, তাদেরকে ডাচ বা ওলন্দাজ বলা হতো। এছাড়া ইংরেজরা ইংল্যান্ডের, ফরাসিরা ফ্রান্সের, পর্তুগিজ, এছাড়া
দিনেমার বা ড্যানিশরা, যারা ডেনমার্কের ছিল। সো এরা ভারতে এসেছিল এক এক সময়। 1498-তে প্রথম আসে, তারপরে ইংরেজরা এসেছিল ভারতে। ইংরেজরা আমরা জানি প্রথম সেই তারা তোমার 1613 খ্রিস্টাব্দে সুরাটে প্রথম বাণিজ্য কুটি নির্মাণ করেছিলেন, তাই না? তেমনি ফরাসিরা কিন্তু সর্বশেষ এসেছিল। সর্বশেষ ভারতে কোন উপনিবেশে এসেছিল? সেটা হচ্ছে ফরাসিরা। ফরাসিরা ভারতে তাদের প্রথম কারখানা নির্মাণ করেছিল 1668 খ্রিস্টাব্দে। দেখো কতটা পার্থক্য, 1498 থেকে 1668, 200 বছরেরও প্রায়, কিন্তু প্রায় 200 বছরের পার্থক্য আছে এদের মধ্যে। তো 1668 খ্রিস্টাব্দে তারা প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেছিল ভারতে। এবার ফরাসিদের প্রথম বাণিজ্য কুঠি কোথায় ছিল? সেটা হচ্ছেও কিন্তু সুরাটে, বর্তমান গুজরাটের মধ্যে পড়ে। সুরাটেও কিন্তু তারা প্রথম, যেমন ইংরেজরা বাণিজ্য কুঠি নির্মাণ করেছিল, তারাও সুরাটে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেছিল। ওকে, পরের প্রশ্ন। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্নটা, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে জিএসটি প্রবর্তন করা হয়? জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যেটাকে আমরা পণ্য ও পরিষেবা কর হিসাবেও চিনি, তাই না? সো পণ্য ও পরিষেবা কর এটা একটা পরোক্ষ কর, এটা একটা পরোক্ষ ট্যাক্স। এটা পণ্যের মাধ্যমে আমাদের কাছ থেকে কেটে নেওয়া হয়। সো এই পরোক্ষ কর জিএসটিটা প্রবর্তন করা হয়েছিল কবে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? এটাকে ভারতে প্রবর্তন করা হয়েছিল 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আচ্ছা, সালটা যদি বলি কবে ছিল, সেটা হচ্ছে 2017 সালের 1 জুলাই। 2017 সালের 1 জুলাই এটাকে কার্যকর করা হয়েছিল। কবে কার্যকর হয়েছিল? 2017 সালের 1 জুলাই। আজকে এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখবো। ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয় কোন শহরকে? ভারতের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল কোনটিকে বলা হয়ে থাকে? কমেন্ট করে সকলে উত্তর জানিয়ে যাবে। আর যারা এতক্ষণ ক্লাসটি দেখছিলে মনোযোগ সহকারে, তারা সকলে একটা করে ক্লাসের চ্যাটটা ক্লোজ করে লাইক করে দাও ক্লাসে, এবং প্রতিদিন এরকম ক্লাস পেতে যারা নতুন আছো ক্লাসে, সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ ছিল কোনটি? আচ্ছা, বিজয়নগর সাম্রাজ্য এটা কোথায় ছিল? এটা দক্ষিণ ভারতে নির্মিত হয়েছিল। বর্তমানে আমাদের কর্ণাটক রাজ্য যে অঞ্চলে আছে ওখানে কিন্তু এর ধ্বংসাবশেষ আমরা দেখতে পাই। কোথায় পাই ধ্বংসাবশেষ দেখতে? হাম্পি শহরে। হাম্পি শহরে, হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। অ্যান্ড এটা যদি আরো পারফেক্টলি বলি কোথায় ছিল বিজয়নগর সাম্রাজ্য, সেটা হচ্ছে তুঙ্গভদ্রার তীরে। তুঙ্গভদ্রা, যে নদীটা হচ্ছে কৃষ্ণা নদীর একটা উপনদী, সেই তুঙ্গভদ্রার তীরে বিজয়নগর সাম্রাজ্যের কিন্তু যে সেটা গড়ে উঠেছিল। অ্যান্ড বিজয়নগর সাম্রাজ্যে আমরা 4টি প্রধান বংশ দেখতে পাই। একটা হচ্ছে সঙ্গম, শালুক, তুলুফ, আরেকটা বংশ হচ্ছে আরবিদু, আরেকটা বংশ হচ্ছে আরবিটু। তো এই বংশগুলো আমরা দেখতে পাই, 4টি প্রধান বংশ এখানে রাজত্ব করেছিল। প্রথম যে বংশ সেটা কোনটি ছিল? দেখো 1336 খ্রিস্টাব্দে একজন ব্যক্তির নাম হচ্ছে হরিহর। একজন ব্যক্তির নাম আমরা এখানে দেখব, যার নাম হচ্ছে হরিহর। ও আরো একজন ব্যক্তি যার নাম হচ্ছে বুক্ক। এই দুইজন ব্যক্তি মিলে একটা বংশ প্রতিষ্ঠা করেছিলেন বিজয়নগর সাম্রাজ্যের। যে প্রথম বংশ ছিল সেটার নাম হচ্ছে কি? সেটার নাম হচ্ছে সঙ্গম। তো সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা বললে কে হবে? সেটা হচ্ছে হরিহর, বুক্ক, এরা ছিল সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা। আরো যদি বলা হয় বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, তাহলেও কিন্তু এই সেম অ্যান্সারটা হবে। বিজয়নগর সাম্রাজ্যেরও প্রতিষ্ঠাতা কিন্তু হরিহর, বুক্ককে বলা হয়ে থাকে। মানাপাস বা চৌনি লা কোন রাজ্যে অবস্থিত? লা মানে কিন্তু পাস, চৌনি লা বা মানাপাস একই ব্যাপার, একটা পাসেরই নাম। কোন রাজ্যে অবস্থিত? এটা আমাদের ভারতের কোন একটা রাজ্যে অবস্থিত। আমরা ভারতের বিভিন্ন পাস সম্বন্ধে একটু কি লিখে দেব এখানে, তোমাদের কাজে আসবে নিশ্চয়ই, লিখে দিচ্ছি। দেখো, যেমন বানিহাল পাস, আমি কয়েকটা পাসের নাম তোমাদের এখানে লিখে দিচ্ছি, পরীক্ষায় কাজে আসবে। বানিহাল পাস, তারপরে জলিলা পাস, সরি জজিলা পাস, এছাড়া জম্মু এন্ড কাশ্মীরে খারদুংলা পাস, খারদুংলা পাস,
আর তোমাদের যদি বলি পীর পাঞ্জাল পাস, পীর পাঞ্জাল পাস, এই সমস্ত পাসগুলো প্রধানত এই চারটে একটু বিশেষ করে জেনে রাখবে। এই চারটে পাসই কিন্তু অবস্থিত কোথায়? আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এগুলো কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীর স্টেটে কিন্তু অবস্থিত। কি কি? বানিহাল, জজিলা, খারদুংলা, পীর পাঞ্জাল পাস, এই চারটি অবস্থিত কোথায়? জম্মু ও কাশ্মীরে। এছাড়া দেখো এখানে মানা পাস বলা হচ্ছে কোথায়? উত্তরাখণ্ডে অবস্থিত মানা পাস। আমি কয়েকটা আরো পাসের নাম তোমাদের এখানে লিখে দিচ্ছি, যেমন হচ্ছে তোমরা এখানে মনে রাখবে। আর পাসের মধ্যে আসে জম্মু অ্যান্ড কাশ্মীর, কোথায় যেন ছিলাম আমি, সিকিম রাজ্যের কয়েকটা পাসের নাম মনে রাখবে। সিকিমে অবস্থিত কয়েকটা পাসের নাম, যেমন হচ্ছে নাথুলা, নাথুলা, জোলেপলা, জোলেপলা ইত্যাদি পাস। আচ্ছা আমি এখানে মুখে বলছি, এখানে লিখতে অসুবিধা হচ্ছে। এছাড়া আরো পাসের মধ্যে যেমন বড়লাচা লা, বা যেটাকে বড়লাচা পাস বলা হয়ে থাকে, সেটাও কিন্তু অবস্থিত কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীরে। রোহটাং পাস হিমাচল প্রদেশে, খুবই পরীক্ষা আসে রোহটাং পাস কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। তো আমার মনে যে কটি ছিল আমি বলে দিলাম। আরো কিছু অনেক পাস আছে আমাদের ভারতে, অনেক আরো পাস আছে, ভোরঘাট, থলঘাট, এগুলো আবার তোমরা যদি দেখো মহারাষ্ট্র বা ওইদিকে অবস্থিত কিছু পাস, এগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসে। সো আমার মনে যে কটি ছিল আমি বলে দিলাম। এছাড়া আরো কিছু পাস তোমরা আমি ক্লাসে প্রশ্নের মাধ্যমে অন্যান্য দিন করে দেব। পরের প্রশ্ন, সাহাল আব্দুল সামাদ কোন খেলার সাথে যুক্ত? সাহাল আব্দুল সামাদ কোন খেলার সাথে যুক্ত? ইনি একজন ভারতের ক্রীড়া ব্যক্তিত্ব। সাহাল আব্দুল সামাদ কোন খেলার সাথে তিনি যুক্ত ছিলেন? ইনি হচ্ছেন একজন ভারতের ফুটবলার। ইনি একজন ভারতের ফুটবলার। ইনি মোহনবাগান সুপার জায়ান্টসের হয়েও খেলে থাকেন ক্লাব ফুটবলে, আর ভারতের জাতীয় দলের একজন কিন্তু সদস্য। পার্সিয়ান উৎসব নৌরোজ কে ভারতে প্রবর্তন করেছিলেন? আচ্ছা এই পার্সিয়ান উৎসব নৌরোজ, এটা হচ্ছে পার্সি নববর্ষ, এটা হচ্ছে পার্সি নববর্ষের দিন। এই দিনে নৌরোজ, যেমন আমরা নববর্ষের প্রথম দিনে যে পয়লা বৈশাখে প্রথম নববর্ষ দিবস পালন করে থাকি, তেমনি আর পার্সি নববর্ষের প্রথম দিন হচ্ছে নওরোজ। এই দিনটা আমাদের ভারতে প্রবর্তন করেছিলেন, বা এই উৎসবটা ভারতে কে প্রবর্তন করেছিলেন? রাইট অ্যান্সার হবে গিয়াস উদ্দিন বলবন প্রবর্তন করেছিলেন ভারতে এটা। ভারতের প্রথম বাঙালি মহিলা রেলমন্ত্রী কে ছিলেন? দেখো কোশ্চেনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ভারতের প্রথম বাঙালি মহিলা রেলমন্ত্রীর কথা বলা হচ্ছে। ছায়া ঘোষ, কল্পনা দত্ত, মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্গা ব্যানার্জি, এদের মধ্যে কে ছিলেন? আচ্ছা আমরা যদি বলি ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? কি হবে বলতো? দেখো আমাদের ভারতে 1947 সালে যখন ভারত স্বাধীনতা পায়, তখন কিন্তু ভারতে সাধারণ নির্বাচন হয়নি। তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল। সেই সরকারে ভারতের প্রথম ভারতীয় রেলমন্ত্রী হিসাবে যিনি নিযুক্ত হয়েছিলেন তার নাম হচ্ছে জন মাথাই। ইনি হচ্ছেন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন। এছাড়া পরবর্তীতে আমরা যদি দেখি প্রথম বাঙালি রেলমন্ত্রী হিসাবে যিনি বাঙালি মহিলা রেলমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 1999 সালে, তখন এনডিএ সরকার চলছিল, অটল বিহারী বাজপেয়ীর ক্যাবিনেটে তিনি প্রথম কিন্তু মহিলা রেলমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে আবার তিনি একটা সময় 2009 সালে এসে আবার একবার কিন্তু রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম 1999 কিন্তু রেলমন্ত্রী হয়েছিলেন। ডিয়ার স্টুডেন্টস, বর্তমানে আমাদের TWS একাডেমিতে বিভিন্ন ব্যাচ চলছে। তুমি যদি কোনো ব্যাচে ভর্তি হতে চাও আমাদের TWS একাডেমিতে, তাহলে চেক করতে পারো TWS একাডেমি অ্যাপ, সেখানে বিভিন্ন ব্যাচ কন্টিনিউ চলছে। এই সমস্ত ব্যাচগুলোতে তোমরা খুবই স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে বেস্ট চাকরির প্রিপারেশন নিতে পারবে, আর বিভিন্ন ফিচার্স তো সেখানে তোমরা পেয়ে যাবেই। চলো এই নাম্বারে তোমরা কল করবে, কোনো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই সর্বদা খোলা থাকবে এই নাম্বারটি। সো এই নাম্বারে অফিস টাইমে এই 10টা থেকে 7টার মধ্যে তোমরা কল করবে। পরের প্রশ্ন, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এক মিনিট, এখানে তো অপশনেই নেই, তাই না?
ইন্দ্রাবতী কোথায় অবস্থিত? ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, এখানে তো অপশনটাই ভুল আছে। এখানে এটা ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এখানে অপশনে নেই, এটা ছত্তিশগড়ে অবস্থিত। এখানে কেরাল আছে, অন্ধ্রপ্রদেশ আছে, ছত্তিশগড় নেই, এটা ছত্তিশগড়ে অবস্থিত। তাই বলি অপশনটা এখানে ভুল হয়ে গেল। যাই হোক, ইন্দ্রাবতী জাতীয় উদ্যানটা অ্যাকচুয়ালি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। সো এটা তোমরা একটু ঠিক করে নিও। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ কততম স্থানে আছে? ভারতের রাজ্যগুলির মধ্যে আয়তনের দিক থেকে ভারত পশ্চিমবঙ্গে কততম স্থানে আছে? কি হবে উত্তর বলো? আয়তনের দিক থেকে যদি দেখি, প্রথম আছে কোন রাজ্য? প্রথম রাজ্য কোনটি আয়তনের দিক থেকে? সেটা হচ্ছে রাজস্থান, তাই না? আর আয়তনের দিক থেকে যদি আমরা দেখি ভারতের 28তম রাজ্য, রাজ্য তো 28টি আছে আমাদের ভারতে, তাহলে 28তম রাজ্য কোনটি হবে? এটা হচ্ছে গোয়া রাজ্য, 28তম রাজ্য। এবারে পশ্চিমবঙ্গ কততম স্থানে আছে? সেটা হচ্ছে 13তম স্থানে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ আছে। রক্তের কোন কোষ দেহের সংক্রমণ প্রতিরোধ করে? দেহের যে সংক্রমণ, রোগ সংক্রমণ, সেটাকে প্রতিরোধ করতে করে কোন রক্তকণিকা? লোহিত রক্তকণিকা, শ্বেত অনুচক্রিকা, এরিথ্রোসাইট। রাইট অ্যান্সার কি হবে? রোগ প্রতিরোধে সাহায্য করে লোহিত। আবারও ভুল অপশন হয়ে গেল। যাই হোক, এটা হবে শ্বেত রক্তকণিকা, রোগ প্রতিরোধে সাহায্য করে শ্বেত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা হচ্ছে O2, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেনের পরিবহন করে থাকে সাধারণত লোহিত রক্তকণিকা। অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকার কাজ হচ্ছে কি? অনুচক্রিকা আমাদের দেহে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, আর লোহিত রক্তকণিকা অক্সিজেন দেহে পরিবহনে সাহায্য করে। হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়েছিলেন? হর্ষবর্ধন থানেশ্বরের পুষ্যবতী বংশের শাসক হর্ষবর্ধন, তিনি দাক্ষিণাত্য অভিযান করেছিলেন। তার দাক্ষিণাত্য অভিযান শুরু করেছিলেন এবং তিনি বা তার দাক্ষিণাত্য অভিযানে যিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক, চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশী। অপশন বি ইজ রাইট অ্যান্সার। দ্বিতীয় পুলকেশী তাকে বাধা দিয়েছিলেন বা তাকে পরাজিত করেছিলেন। ভারতে প্রত্যক্ষ কর কোনটি? ভারতের প্রত্যক্ষ কর কোনটি? কোনটি ভারতের একটি প্রত্যক্ষ কর? কর দুই ধরনের হয়ে থাকে, প্রত্যক্ষ পরোক্ষ। এখানে প্রত্যক্ষ কর হচ্ছে সম্পদ কর, ইনকাম ট্যাক্স, এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। আর ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, জিএসটি, শুল্ক কর, আবগারি শুল্ক কর, এগুলো হচ্ছে পরোক্ষ কর। গঙ্গা, ভাগীরথী ও হুগলি নদীতে গঠিত ন্যাশনাল ওয়াটারওয়েজ কোনটি? ভারতে ন্যাশনাল ওয়াটারওয়েজ কোনটি? NW1। গঙ্গা, ভাগীরথী, হুগলি যে নদীটা আছে সেটার কোনটি? এখানে দেখো, ভারতে মোট ন্যাশনাল ওয়াটারওয়েজ কতগুলি আছে বলতো? ভারতে মোট ন্যাশনাল ওয়াটারওয়েজ আছে 111টি ন্যাশনাল ওয়াটারওয়েজ বা জাতীয় জলপথ আছে। এবারে দেখো, এখানে যদি আমরা বলি ভারতের সবচেয়ে দীর্ঘতম ন্যাশনাল ওয়াটারওয়েজ সেটা হচ্ছে NW1। NW1 কোনটি? NW1 হচ্ছে গঙ্গা, ভাগীরথী, হুগলিতে গঠিত হয়েছে। অ্যান্ড এটা যদি আমরা বলি কোথা থেকে কোন স্থানের মধ্যে অবস্থিত, এটা হচ্ছে প্রয়াগরাজ থেকে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে আমাদের হলদি পর্যন্ত, হলদিয়া বন্দর পর্যন্ত। এটা হচ্ছে দীর্ঘতম ন্যাশনাল ওয়াটারওয়ে। নাদির শাহ কার আমলে ভারত আক্রমণ করেন? নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কার শাসনকালে? বলে ফেলো, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন না? নাদির শাহ, এটা WBCS এ এসেছিল প্রশ্নটা। নাদির শাহ ভারত আক্রমণ করেছিল কবে বলতো? নাদির শাহ ভারত আক্রমণ করেছিল মোহাম্মদ শাহর সময়। মোহাম্মদ শাহ একজন মুঘল সম্রাট ছিল, হ্যাঁ, পরবর্তী মুঘল সম্রাট ঔরঙ্গজেবের। সো এই মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তার সময় ভারত আক্রমণ করেছিলেন। এবারে কবে করেছিলেন তিনি? সাল হচ্ছে কত সাল বলতো? সাল হচ্ছে
সালে তিনি ভারত আক্রমণ করেছিলেন। এবারে তিনি যে ভারত আক্রমণ করেছিলেন এবং মোহাম্মদ শাহর মধ্যে তার একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধটার নাম হচ্ছে কি? যুদ্ধটার নাম হচ্ছে কার্নালের যুদ্ধ। কার্নালের যুদ্ধ। এই যুদ্ধটা কাদের কাদের মধ্যে হয়? পারস্য। এই নাদির শাহ কিন্তু একজন পারস্য শাসক ছিল। হ্যাঁ, পারস্য কোথায়? বর্তমানে যে ইরান অঞ্চল, ওটাকে আমরা পারস্য বলে থাকি, ইরান ইরাকের অঞ্চল ওটাকে। সো পারস্যর শাসক ছিলেন তিনি। তার সঙ্গে মুঘল বাহিনী, যার নেতৃত্বে বা যিনি মুঘল শাসক ছিলেন মোহাম্মদ শাহ, তাদের মধ্যে 1739 সালে এসে কার্নালের যুদ্ধটা সংঘটিত হয়েছিল। প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব যুব দক্ষতা দিবস? কোন তারিখে পালিত হয় বিশ্ব যুব দক্ষতা দিবস? এটা পালিত হয় 15 জুলাই। ক্যাগ তার রিপোর্ট কার কাছে পেশ করেন? ক্যাগ, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ইনি ভারতের অডিট বা অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্টের প্রধান হয়ে থাকেন। অ্যান্ড কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তিনি রিপোর্ট তৈরি করে থাকেন। তার রিপোর্টটা তিনি কার কাছে পেশ করে থাকেন? তিনি রিপোর্ট পেশ করে থাকেন রাষ্ট্রপতির কাছে। চলো ক্যাগ সম্পর্কে কয়েকটা জিনিস তোমাদের বলে থাকি। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তার সম্পর্কে কয়েকটা তথ্য, তার সম্পর্কে কোথায় বর্ণনা করা হয়েছে। ক্যাগের যদি আমরা দেখি ধারা, কোন ধারায় ভারতীয় সংবিধান, এটা সংবিধান বিধিবদ্ধ কিন্তু পদ, এই পদটা কোথায় আছে? সেটা হচ্ছে 148 নং ধারাতে কিন্তু আছে এই ক্যাগ সম্পর্কে। আচ্ছা, ক্যাগ যিনি হয়ে থাকেন, ক্যাগকে নিয়োগ করেন কে? নিয়োগ করেন কে? নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। এবারে রাষ্ট্রপতি নিয়োগ করেন, তার যদি বলা হয় কত দিনের জন্য নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি, তো মনে রাখবে 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত তো ক্যাগের কার্যকালের মেয়াদ কত বছর? ক্যাগের কিন্তু কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? চলো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন আমি এটা করাবো। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? N2 নাইট্রাস অক্সাইড, বা যেটাকে আমরা কি বলে থাকি? এটাকে বলে থাকি লাফিং গ্যাস, তাই না? লাফিং গ্যাস কাকে বলা হয়? নাইট্রাস অক্সাইডকে বলা হয় না? এছাড়া O3, বা এটা হচ্ছে ওজোন। ওজোন, ওজোনের সংকেত হচ্ছে, ওজোন গ্যাসের সংকেত কি? ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3, 3টে অক্সিজেন অণু আছে। CFC ক্লোরোফ্লুরোকার্বন, আরেকটি হচ্ছে H2O সালফার ডাই অক্সাইড। তো এর মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এখানে অ্যান্সারটা কি হবে বলো তো? এখানে অ্যান্সার হবে সালফার ডাই অক্সাইড কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস নয়। সালফার ডাই অক্সাইড একটা দূষক, এটা একটা বায়ু দূষক, কিন্তু গ্রিন হাউস গ্যাস এবং বায়ু দূষকের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, কিন্তু এটা একটা বায়ু দূষক হলেও গ্রিন হাউস গ্যাস নয়। ওকে, চলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করবো। ডিয়ার স্টুডেন্টস, যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে সকলে কমেন্ট করে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো। আর প্রতিদিন এরকম ক্লাস দেখতে তোমরা আমাদের TWS একাডেমি যে অ্যাপ আছে সেখানেও যুক্ত থাকতে পারো। সমস্ত টিচারেরা সেখানে তোমাদের সুন্দর ক্লাস করাচ্ছি। আর সুন্দর যারা প্র্যাকটিস করতে চাও, প্র্যাকটিস ক্লাসও আমাদের সেখানে লঞ্চ হয়েছে, নতুন প্র্যাকটিস ক্লাস। সো প্র্যাকটিস ক্লাসটাও তোমরা চেক করতে পারো, সেখানে খুবই দুর্দান্ত ক্লাস হচ্ছে ফর্মে। চলো আজকের ক্লাসটি শেষ করি। সকলে ভালো থাকবে। পরের দিনের ক্লাসে একটা দেখা হবে নতুন পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই। সকলে একটু ক্লাসগুলো শেয়ার করে দাও। ক্লাসে ভিউজ না হলে কিন্তু ক্লাস করাতে মোটেই ভালো লাগে না, ওই জন্য মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে ক্লাসে। একটা তোমরা প্রতিদিন রেগুলার একটু মেনটেন করে দেখো ক্লাসগুলি, এত সুন্দর সুন্দর প্রশ্ন দিয়ে আসছি। চলো ভালো থাকবে সকলে, বাই।